ড্রামার শুরুতেই আমরা দেখতে পাই যে অ্যাস্ট্রোনমিক্যাল ব্যুরোতে সকল শিষ্যরা মিলে ফেক টাক্স সিলভার তৈরি করছিল, অর্থাৎ তারা তৈরি করার চেষ্টা করছিল আর কি। কিন্তু আমরা দেখতে পাই যে তারা সেটা তৈরি করতে পারছিল না। তখন সেখানে চাইওয়েই চলে আসে, অর্থাৎ অ্যাস্ট্রোনমিক্যাল ব্যুরোর মাস্টারের শিষ্য। এই মেয়েটির নাম চাইওয়েই ছিল। চাইওয়ে যখন সেখানে আসে তখন তারা সবাই মিলে চাইওয়েকে বলে যে এই ফেক টাক্স সিলভার তৈরি করতে। তখন চাইওয়ে সেটি দেখে এবং তাদেরকে একটি সূত্র বলে, যেটি কিনা সোচিয়ান তাকে বলেছিল। তখন তারা সেই সূত্র তো শুরু শেষ কিছুই বুঝতে পারে না। তখন তারা চাইওয়েকে জিজ্ঞাসা করে যে এটার মানে আমরা বুঝলাম না, আপনি আমাদের বুঝিয়ে বলুন। তখন চাইওয়ে বলে যে এটির মানে তো আমি নিজেও জানি না, তোমরা চাইলে সোচিয়ানকে জিজ্ঞাসা করতে পারো, কারণ সেই একমাত্র ব্যক্তি যে কিনা এই ফেক টাক্স সিলভার তৈরি করতে পারে। অন্যদিকে আমরা সোচিয়ানকে দেখতে পাই যে কিনা তার বাড়ির ছাদের উপরে বসেছিল। সে মনে মনে বলছিল যে আজ দিয়ে 7 দিন হয়ে গেল আমার এই দুনিয়াতে আসা। আমি এই দুনিয়া অ্যাকসেপ্ট করে নিয়েছি, কারণ আমি চাইলেও এখান থেকে আর আমার বাস্তব দুনিয়াতে ফিরে যেতে পারবো না। আর যাই হোক না কেন, আমি এখানে আমার প্ল্যান দিয়ে কেসগুলো সমাধান করেই সময় কাটিয়ে দিতে পারবো। তো এরপরে সোচিয়ান প্ল্যান করে যে সে এখন থেকে টাকা ইনকাম করা শুরু করবে, আর সেটা যে কোনো উপায় হোক না কেন। এরপরে সোচিয়ান তার বাড়ির সকলকে এই বিষয়ে জানায় আর তাদেরকে বলে যে আমাদের সকলেই টাকা প্রয়োজন, তাই আমার এই প্ল্যানটি সবাই শোনো এবং আমরা একটি ব্যবসা করি। কিন্তু কেউ সোচিয়ানকে ব্যবসা করার জন্য টাকা দিতে রাজি নয়। লিং ইউ তার ওয়ার্ক ক্লোথ দেয়। আর তখন সোচিয়ানের আন্টি বলে যে তুমি যদি আমাদের পরিবারের এত টেনশনই করো তাহলে এই কাপড়টি পরো আর ইয়েমেনে যাও আর তোমার চাকরি করো আর মাসে মাসে আমাদের বেতন পাঠাও। তো সোচিয়ানের যে ড্রেসটি ছিল বা তার ওয়ার্ক ছিল সেটা হলো একজন কনস্টেবলের। এটা দেখে তো সোচিয়ান অনেক রেগে যায়। সে বলে যে কি, একজন কনস্টেবল? আমি এই দুনিয়ায় একজন সাধারণ কনস্টেবল হয়ে কাজ করতে পারবো না। এই কথা বলে যখন সে তার কাপড় ফেলে দেয় তখন তার আন্টি তাদেরকে একটি ছুরি ছুঁড়ে মারে। সোচিয়ান অল্পের জন্য বেঁচে যায়। তো এরপরেও সোচিয়ান আবারও ব্যবসা করার চেষ্টা করে, কিন্তু সে পারে না, যার জন্য সে তার ওয়ার্ক প্লেসে চলে আসে। আর সেখানে তার আন্টি তাকে ছুরি দিয়ে আবারও ভয় দেখাতে থাকে। তখন সে তার অফিসে ঢুকে পড়ে। তখন তার সাথে তার পরিচয় হয় কনস্টেবল ওয়াং এর, যে কিনা চ্যাংলি কান্ট্রির ছিল। সেই তাদের মধ্যে হেড ছিল। তো ওয়ার্ক প্লেসে আসার সাথে সাথে সোচিয়ান একটি কেস পেয়ে যায়। এরপরে সে সেটি সলভ করা শুরু করে দেয়। সে কেসটি সলভ করার জন্য সে একটি মহিলার সাথে কথা বলে যে কিনা সে কেসে ইনভলভ ছিল। সে তার কাছ থেকে সত্য কথা বের করে আনে, আর এইটা অনেক কৌশলে। তো সে আরো একটি কেস সলভ করলো। আর সোচিয়ানের এই কেসটি সলভ করার জন্য সোচিয়ানের হেড তাদেরকে একটি পার্টি দেয়, যেখানে তারা অনেক সুস্বাদু খাবার খায়। তো এরপরে সোচিয়ান একটি হোটেলে আসে খাওয়ার জন্য। আর সে যখন সেখানে আসে তখন তার চারপাশটা অত ভালো লাগছিল না। সে সেই লোকেদের উপরে সন্দেহ করছিল। তখনই সেখানে তাদের হাতে একটি চাকু দেখতে পায়। তখন একটি লোক তাকে বলে যে তুমি তোমার ড্রিঙ্ক এখান থেকে নাও আর চলে যাও। তখন সোচিয়ান সেই লোকটিকে তার টোকেন দেখায় আর বলে যে আমি এই কান্ট্রির কনস্টেবল আর আমি এই লোকের কাছে ইললিগাল অস্ত্র দেখেছি। এই কথা শোনার সাথে সাথে সেই লোকটি বলে যে দরজা বন্ধ করে দাও। এই কথা বলেই তারা সোচিয়ানকে মারতে থাকে। বাহিরে আমরা দেখতে পাই সেই লোকেদের আরো অনেক লোক বাহিরেও ছিল। আসলে তারা একটি বন্দীকে মুক্ত করতে চাচ্ছিল, যে কিনা তাদের বস ছিল। তো হোটেলের ভিতরে থাকা লোকগুলো সোচিয়ানকে মারতে মারতে বাহিরে নিয়ে আসে। এরপরে তারা ইম্পেরিয়াল গার্ডদের সাথে যুদ্ধ শুরু করে দেয়। তো এরপর আমরা দেখতে পাই তারা সবাই মিলে সোচিয়ানকে অনেক মারধর করে। আর তাকে যখন তারা একভাবে মারতেই যাবে তখনই সেখানে দুইটি লোক চলে আসে আর তারা সোচিয়ানকে বাঁচিয়ে ফেলে। তো তাদের দুজনের মধ্যে একজনকে আমরা দেখতে পাই যার নাম ছিল গুয়াং শিয়াও, সে 8 র্যাঙ্ক গার্ডিয়ান ছিল। আর আরেকজনের নাম ছিল সং, সেও 8 র্যাঙ্ক গার্ডিয়ান ছিল। এরপরে সেখানে আরো একটি লোক আসে যে কিনা 7th র্যাঙ্ক গার্ডিয়ান ছিল। এরপরে সোচিয়ান তার বাসায় আসার পরে সে গার্ডিয়ানদের মতো হওয়ার চেষ্টা করে। তার মানে সেই গার্ডিয়ানদের দেখে সোচিয়ানেরও এখন ইচ্ছা হয় যে সেও তাদের মতো গার্ডিয়ান হবে। এর পরের দিন যখন সে তার অফিসে আসে তখন তার হেড তাকে অনেকগুলো কেস দেয়, যেগুলো কিনা তার পড়তে হবে এবং সলভ করতে হবে। তো তখন সোচিয়ান তার কেসগুলো পড়তে থাকে। এক পর্যায়ে সে যখন অনেক অসুস্থ হয়ে যায়, বাসায় আসার পরেও তার শান্তি হয় না। তার হেড সেই কেসগুলো তার বাসায় নিয়ে আসে এবং আমরা দেখতে পাই যে সোচিয়ানের আঙ্কেলও এটাতে হেল্প করে। সোচিয়ানের আঙ্কেল তাকে একটি রুমে বন্দি করে দেয় আর তার সেই রুমে সব কেসগুলো রেখে দেয়। এরপরে সোচিয়ান অনেকবার বের হওয়ার চেষ্টা করে সেই রুম থেকে, কিন্তু সে তার আঙ্কেলের জন্য বের হতে পারে না। এরপরে রাতের বেলা তার হেড আসে তার সাথে দেখা করতে। তার হেডকে দেখে সোচিয়ান অনেক কান্নাকাটি করে। সে তার পা ধরে জোরাজোরি করতে থাকে যে সে যেন তাকে এখান থেকে মুক্ত করে। এরপরে তার হেড তার দুঃখ বুঝতে পারে, যেটাতে সে তাকে একটি বারে নিয়ে আসে। এরপরে সোচিয়ান সেখানে অনেক মজা করে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সোচিয়ান আর তার পরিবার মিলে খাবার খাচ্ছিল। খাবার টেবিলে সোচিয়ানের ভাই বলে যে আমাদের একাডেমিতে একজন ভালো কবিকে খুঁজছে, যে কিনা অনেক ভালো কবিতা লিখতে পারবে আর তারা তাকে অনেক ভালো পুরস্কারও দিবে।
কিন্তু আমি তো কবিতা লিখতেই পারলাম না। এটাতে সুচিয়ানের আন্টি সুচিয়ানকে কবিতা লিখতে বলে, কারণ সে এডুকেশন অনেক ভালো ছিল। তখন সুচিয়ান বলে যে তোমার ছেলে লিখতে পারে না, এটাতে আমার কি দোষ, আর আমি কোনো কবিতা লিখতে পারি না। এরপরে সুচিয়ান আর তার আন্টির মধ্যে ঝগড়া লেগে যায়। ঝগড়া করতে করতে সুচিয়ান বলে যে আরে পয়েম বলা তো কত সহজ, এটা কোনো বিষয় হলো? এ কথা বলে সে একটি পয়েম বলে, আর যেইটা কিনা শুনে তার ভাই অনেক মুগ্ধ হয়ে যায়। আর তখন সুচিয়ানের ভাই সেই কবিতাটি বলতে থাকে। তখন সুচিয়ানের ভাই তার কাছ থেকে পারমিশন নেয় যে সে যেন এই কবিতাটি তাদের কাছে প্রদর্শন করতে পারে। এর পরের দিনে আমরা দেখতে পাই যে সুচিয়ানের ভাই তার একাডেমিতে তার টিচারদের সামনে সে সেই পয়েমটি প্রদর্শন করে। আর এই পয়েমটি শোনার সাথে সাথে তার যে দুজন টিচার ছিল তারা অনেক মুগ্ধ হয়ে যায়, তারা পুরোই অবাক হয়ে যায় যে এত সুন্দর পয়েম সে কিভাবে বললো। তো তার এই দুইজন টিচারের র্যাঙ্ক ছিল 4th র্যাঙ্ক। এরপরে যখন তার দুইটি টিচার তাকে এই পয়েমের বিষয়ে জিজ্ঞাসা করে, তখন সুচিয়ানের ভাই বলে যে আসলে এই কবিতাটি আমার ভাই লিখেছে। এই কথা শোনার সাথে সাথে তারা দুইজন সুচিয়ানের ভাইকে বলে যে তুমি কি তোমার ভাইকে আমাদের সাথে দেখা করাতে পারবে। আসলে এই কবিতাটি তাদের অনেক ভালো লেগেছিল, যার কারণে তারা তার সাথে দেখা করতে চাচ্ছিল। এরপরের দৃশ্যে আমরা সুচিয়ানকে দেখতে পাই, সে তার বড় বোন ও ছোট বোনকে নিয়ে বাজারে আসে। আমরা দেখতে পাই যে সুচিয়ানের বড় বোন বই পড়তে অনেক পছন্দ করত। তো লিং আর তার ছোট বোন যখন একসাথে ছিল তখন তারা সেখানে একটি প্রজাপতি দেখতে পায়। এরপরে তারা সেই প্রজাপতির পিছু করতে করতে একটি বাড়িতে চলে আসে। তারা যখন সেই বাড়িতে আসে তখন সেখানে একটি লোক চলে আসে, আর যে কিনা তাদের লোকেদের দিয়ে লিং ইউকে ধরে ফেলে। তো সেই লোকটি যখন লিং ইউ এর সাথে খারাপ ব্যবহার করছিল তখন সেখানে সুচিয়ান চলে আসে, সে এসে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। তো এই লোকটির নাম ছিল জো লি, আমরা তাকে লি বলে ডাকবো। সে ভাইস মিনিস্টার অফ রেভিনিউ এর ছেলে ছিল। তো তখন সুচিয়ান তার বোনদের সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপরে সুচিয়ানের সাথে তাদের লড়াই শুরু হয়ে যায়। এরপরে সুচিয়ান যখন লিকে মারতে যাবে তখন সেখানে তার হেড চলে আসে। তখন হেড এসে সুচিয়ানকে বলে যে তুমি এটা কি করলে, এই ছেলেটি ভাইস মিনিস্টার অফ রেভিনিউ এর ছেলে ছিল, তুমি তাকে কেন মেরেছো। তখন সুচিয়ানের হেড তাদেরকে ধরে নিয়ে যায়। সুচিয়ান যেহেতু ভাইস মিনিস্টার অফ রেভিনিউ এর ছেলেকে মেরেছে, যার জন্য তার সমস্যা হতে পারে। এরপর আমরা দেখতে পাই লি সুচিয়ানের অফিসে চলে আসে তাকে অ্যারেস্ট করার জন্য, কিন্তু সেখানে সুচিয়ানের লোকেরা অর্থাৎ কনস্টেবলরা তাকে বাধা দেয়, কিন্তু লি তাদের কথা শুনে না। আর যখন কনস্টেবলরা তাকে বাধা দেয় তখন সে তার লোককে বলে যে তার বাবাকে এই বিষয় বলতে। তো কিছুক্ষণ পরে লি এর বাবার লোকেরা সেখানে চলে আসে। তো তারা যখন সুচিয়ানকে ধরে নিয়ে যাবে তখনই লিং ইউ সেখানে চলে আসে। সে এসে তাদেরকে বুঝাতে থাকে যে তার ভাই কিছু করেনি, কিন্তু আমরা দেখতে পাই যে সেই লোকটি তাকে অনেক জোরে একটি চড় মারে। তো এখানে এই পার্টটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে দিও, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।